যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্ম চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে আছে। আজকের বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে, তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি, এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক, এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে, এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিওপলিটিক্যাল যে অবস্থান, সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন, বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে পারেনি, এবং চিন্তা করে দেখুন 2008 সালে যারা 17 বছর বয়সের ছিল, তৎপরবর্তী 2024 সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে, সেটাও চিন্তা করুন। যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্ম চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে আছে। তো কাজেই নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেটা আমি দেখেছি, এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের জন্য। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14ই এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে, এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। কাজেই এটাই হচ্ছে আলোচনার বিষয়। আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, যখন এদেশে একটি গণতান্ত্রিক সরকার, যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন আলোচনা হচ্ছে শিক্ষা। আপনারা জানেন, আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অবসর। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান, সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন, আমি আর ব্যাখ্যা দিতে চাই। তো কাজে আমরা বিশ্বাস করি, আমরা সেই অতীত ঐতিহ্যের যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না। একটা পুরোনো কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি পুরোনো, কিন্তু কথাটি কিন্তু এখনো সত্যি। আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যতিরেকে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি, এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তারাও যেন বিলেতে গিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে, এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায়, এই কথাটিও আলোচনায়। তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয়, সেই বিষয়গুলি কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করি। স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়েছে, যেখানে বিলেত এবং বাংলাদেশ পারস্পরিক যে উন্নয়নের জন্য, বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কি কাজগুলো করতে পারি তাদের সঙ্গে, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারপরে আরো ব্যবসা বাণিজ্য, যেটা জানেন বিলেত তো এটা একটা পুরোনো কথা আছে, বেনিয়ার জাতি বলে বিলেতকে। তো ওরা ট্রেডিং বলেন বা যাই বলেন, এটা তো ওরা সবসময় গুরুত্ব দিয়ে থাকে। কাজে ওই বিলেতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে উন্নয়ন করা যায় সেটা বলছি। আমরা বলেছি যে দেখুন, বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল,
বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিলেতের গণতন্ত্রের মডেল, ওয়েস্টমিনস্টার মডেলে এটা গড়ে উঠেছে। যে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হবে, আমাদের বিলেত থেকে অনেক কিছু শেখার আছে। এবং তারাও আজকে আলোচনা এটা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদেরকে সহযোগিতা প্রয়োজন, তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে। আজকের আলোচনায় যে শুধু বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি তা নয়, সারা বিশ্বের এই যে আপনি অস্থিরতার কথা বলেন, মধ্যপ্রাচ্যের যেটা সর্বশেষ মধ্যপ্রাচ্য, কিন্তু আসলে কিন্তু মধ্যপ্রাচ্যে না, এটার উদ্ভব কিন্তু সেই গাজা উপত্যকা থেকেই কিন্তু এটার উদ্ভব হয়েছে। আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন, এটার উৎপত্তি কিন্তু গাজা যে কনফ্লিক্ট, সেখান থেকে। কাজে এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে সার্বিক বিশ্বে এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে, আসলে এটা তো কোনো সুস্থ পরিবেশ নয়। আজকে যেগুলো ইউক্রেনের কথা বলবো না কেন, আজকে 2.5 বছর হয়ে গেছে আমাদের প্রায় বা বেশি। সেই ইউক্রেনে কি অবস্থা হয়েছে, একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়েছিল, আজকে বিশ্বব্যাপী। আজকে গাজাতে কি শুরু হয়েছিল দেখেন, এখন সেখানে প্রায় 60,000, প্রথমে প্রায় 60,000 নিরীহ শিশু তাদেরকে হত্যা করা হয়েছিল। তো এখন দেখেন এখানে তো বিলাতেও তো আমরা দেখেছি, এগুলো আলোচনা হয়েছে, বিলাতেও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে। তো কাজেই এই বিষয়গুলো প্লাস সর্বশেষ যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা সর্বশেষ যে দ্বন্দ্ব শুরু হয়েছে, কাজেই আমরা এটা আলোচনা করেছি। এবং একটাই কথা, আমরা শান্তিময় একটা বিষয় আমরা দেখতে চাই। এখানে কনফ্লিক্ট কিন্তু আসলে সাধারণ কনফ্লিক্টে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা? দেখেন, যুদ্ধ হলে কে বেনিফিটেড হয়, কে কার ক্ষতি হয়, সেটা আপনাদের করতে হবে। যারা সমরাষ্ট্র বানায়, আজকে তো ড্রোন যারা বানায়, এই ব্যবসায়ী কমিউনিটি, তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে, আরো তারা অস্ত্র বিক্রি করবে। কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? নিরীহ মানুষ, সাধারণ মানুষ। বম যখন পড়ে তখন তো তারা ধনী দরিদ্র হিসাব করে বমটা পড়ে না, সবার উপরই পড়ে। তো কাজেই এই যে দ্বন্দ্ব, এই যে একটা পরিস্থিতি, এ থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তিময় বিষয়টি দেখতে চাই। এই বিষয়টি না, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সে পররাষ্ট্রনীতিতে কি বলে, সবার সঙ্গে বন্ধুত্ব। তো কাজে আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে কাজ করি, কারোর সঙ্গে শত্রুতায় আমরা বিশ্বাস করি না। একটা কথা আজকে আমি স্পষ্ট আপনার প্রশ্নের উত্তর বলছি, বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, সেটা কি মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক। আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল। এখানে আসলে মানুষ যত দোষী দেখ বিএনপিকে, আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই। যারা বিএনপিকে দোষ দেয় তারা কিন্তু যুক্তি নিয়ে দোষ দেয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যেমন এই 13 জুনের আগে যেমন আমরা নির্বাচনের কথা বলেছি, তো কি বলেছে মানুষ, অনেকেই বলেছে যে হ্যাঁ বিএনপি শুধু নির্বাচন করছে। আমি তখন উত্তর দিয়েছিলাম যে আরে নির্বাচন চাওয়াটা কবে থেকে অপরাধ হলো সেটা তো আমি জানি।